শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। সৌমিত্র শুভ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আয়োজন। দেশের মানুষ চাইলেও সরকার চায় না খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেন, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে ডিআরইউতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হোক তা সরকার চায় না। সরকার ও আইনমন্ত্রী 401 ধারার ভিন্ন ব্যাখ্যা করছে বলেও অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। গয়েশ্বর বলেন, ক্ষমা চাইলেই রাষ্ট্রপতি ক্ষমা করবেন সেই নিশ্চয়তা নেই। বাংলাদেশে তো ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই। দেখবেন মন্ত্রীরা যা বলে আদালতের রায় বলে তাই বলা হয়। জনগণের বিস্ফোরণের রিপোর্ট কিন্তু কারো হাতে থাকে না। সে কারণেই বলছি, আপনারা প্রস্তুত থাকেন, আমরাও প্রস্তুত থাকবো। খালেদাদের চিকিৎসার দাবির চেয়ে সরকারের পতনের দাবিটাই আমাদের কাছে মুখ্য হওয়া দরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুমার নামাজের পর সারা দেশে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে মুসল্লিদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে সবাই খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। নেতারা বলেন, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রুত তার আরোগ্য কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সর্বস্তরের নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকার চরম অমানবিক আচরণ করছে। যে সকল বাধা আছে সে সকল বাধা দূর করে সে অনুমতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের নেত্রীর আশু রোগ মুক্তি আমরা কামনা করছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন মাওলানা ভাসানীর পরিবার। সকালে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তারা। চিকিৎসকদের বরাত দিয়ে তারা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল, দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে। দেশে তার চিকিৎসার এখন আর কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। ভাসানী পরিবারের সদস্যরা জানান, খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ওনার চিকিৎসকরা বললেন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছু করা সম্ভব না। তার জন্য পরিবারের আমাদের মাওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাই, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। তারপরও দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্পাদক মণ্ডলীর সভা শুরুর আগে এমন মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, খালেদা জিয়ার চিকিৎসার নামে দেশে নৈরাজ্য সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে। তাকে স্লো পয়জনিং করার যে অভিযোগ বিএনপি মহাসচিব করছেন সেটা তাদের ঘাড়েই পড়ে বলে জানান তিনি বলেন, খালেদা জিয়াকে সরানোর কোনো পরিকল্পনা যদি থেকে থাকে তবে সেটা বিএনপিরই আছে। ওবায়দুল কাদের বলেন, এজন্য মির্জা ফখরুল ইসলাম হুকুমের আসামি হবেন, শেখ হাসিনা নয়। সাংবিধানিক নিয়ম নীতির মধ্যে যতটুকু সম্ভব তার সবটুকু সুযোগ বেগম জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত আসামিও বেগম জিয়া বাসায় থাকছেন। আইনের চোখে বেগম জিয়ার একমাত্র পরিচয় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। রাষ্ট্রপতি ক্ষমা করলেই বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন, তবে তার আগে তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে, এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বড় বাধা বিএনপির নেতারাই। দণ্ডপ্রাপ্ত আসামির সাথে রাষ্ট্রপতি বা অন্যান্য মানুষের তুলনা করে বিএনপি নেতারা অজ্ঞতার পরিচয় দিচ্ছেন বলেও মন্তব্য করেন হানিফ। তাদের তো উচিত ছিল যে রাজনীতি না করে বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে
মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মকুব হয়ে যায়, তখন উনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারেন। খালেদা জিয়ার অসুস্থতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশে পাঠাতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে কক্সবাজার বিমানবন্দরে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে বিএনপি। দলটির নেতাদের এমন আচরণে মনে হচ্ছে খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়টি সরকারের পুনর্বিবেচনা করা উচিত। অসুস্থতার নাম করে খালেদা জিয়া বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। জননেত্রী শেখ হাসিনা বেগম জিয়ার জন্য যে সহমর্মিতা প্রদর্শন করেছেন, যে মহানুভবতা দেখিয়েছেন, সেটি তুলনাহীন বিরল। কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে ভাষায় কথা বলেছেন, এখন আমাদের মনে হচ্ছে সেটি পুনর্বিবেচনা করা হবে কিনা, তাকে আবার কারাগারে ফেরত পাঠানো প্রয়োজন কিনা। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এজন্য দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি। সকালে চট্টগ্রাম জাতীয় মহিলা পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সালমা ইসলাম এমপি। সময় তিনি বলেন, এরশাদ সরকারের করা উন্নয়নের সুফল এখনও ভোগ করছে দেশের জনগণ। তিনি আরও বলেন, আগামীতেও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ। সম্মেলনে যোগ দেন চট্টগ্রামের 3 সাংগঠনিক জেলার পাশাপাশি রাঙামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা মহিলা পার্টির নেতৃবৃন্দ। এখন জনগণ বলছে, একটা বারের জন্য আরামে ঘুমাতে পারছি না, একটা বারের জন্য আমাদের কাজ হচ্ছে না, আমরা কি খাবো, কোথায় যাবো, কিভাবে চলবো, হাই হুতাশের মতো এখন প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের কথা। তাই জনগণ বলছে, এরশাদের আমলেই ছিল সবচেয়ে ভালো, এরশাদকেই আমাদের দরকার। চলমান ইউপি নির্বাচনের সহিংসতায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, জাতীয় নির্বাচনের আগে ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকেই। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ হলে চলবে না। সরকারকে ব্যবসায়ী ও ভোক্তা সবার স্বার্থ রক্ষা করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 10 দফা সুপারিশ তুলে ধরে। প্রতিযোগিতায় সরকারি দল ড্যাফোডিল ইউনিভার্সিটিকে বিজয়ী ঘোষণা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সরকারকে সরাসরি এই বিষয়ে প্রপার অ্যাকশন নিতে হবে। মানুষ এখন নির্বাচনে ভোট দিতেই যেতে চায় না, এটা আমি মনে করি যে এই বিষয়টি থেকে আমাদের সরে আসতে হবে। দেখা যায় যে অবৈধ মজুদ কোথায় হচ্ছে, সরকারের সেই সংস্থাগুলো জানে কিন্তু সেখানে ধরে না। রোজার মাসে খেজুরের দাম বেড়ে যায়, ছোলার দাম বেড়ে যায়, অবৈধ মজুদ বেড়ে যায়। তো মজুদ দ্বারা তো মাটির নিচে আমাদের মজুদের জিনিসপত্র রাখে না। সুতরাং সরকারের সংস্থাগুলোকে তদারকি করে যারা অবৈধ মজুদ করছে, কালোবাজারি করছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট আতঙ্কে আফ্রিকার 6টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন। আপাতত স্থগিত দেশগুলোর সাথে ফ্লাইট চলাচল। বৃহস্পতিবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ নিশ্চিত করেন এই তথ্য। জানান, রেড লিস্টভুক্ত দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো ও এজওয়াতিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে উদ্বিগ্ন ব্রিটেন। এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে। সেই পর্যন্ত দেশগুলো থেকে গেল রোববার পর্যন্ত ব্রিটেনে আসা ভ্রমণকারীদের ওপর নজর রাখা হবে। কোয়ারেন্টাইনের পাশাপাশি তাদের নমুনা পরীক্ষার ফলাফল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া B11529 করোনার অন্যান্য ভ্যারিয়েন্টগুলো থেকে বেশি সংক্রামক। এরই মাঝে আফ্রিকায় 59 জনের শরীরে মিলেছে এর নমুনা। ডেল্টার তুলনায় কয়েক গুণ বেশি সংক্রামক করোনার নতুন ভ্যারিয়েন্ট। ভ্যাকসিনগুলো সেটা প্রতিরোধে ততটা সক্ষম নয়। ব্রিটেনে এখন পর্যন্ত ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়ার খবর মেলেনি। তবে সতর্কতার অংশ হিসেবে আফ্রিকার 6টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলো। ফ্লাইট চলাচল আপাতত স্থগিত। রোববার সকাল পর্যন্ত ওই দেশগুলো থেকে আসা সবাইকে কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হচ্ছে। 2 দিনের মধ্যে করাতে হবে নমুনা পরীক্ষা। করোনা মহামারীতে বিশ্বে মোট প্রাণহানি 52 লাখের কাছাকাছি। 26 কোটি ছাড়িয়েছে শনাক্ত। প্রায় 1 মাস পর দৈনিক প্রাণহানি 6,500 দেখল বিশ্ব। দিনে সর্বোচ্চ 1200-র বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন রাশিয়ায়। তবে সংক্রমণ শনাক্তের শীর্ষে ব্রিটেন। একদিনে দেশে 47,000-এর বেশি মানুষের শরীরে নতুনভাবে মিলল ভাইরাসটি। এদিন ইউক্রেনে 628, পোল্যান্ডে 497, মেক্সিকো, জার্মানিতে 3 শতাধিক এবং যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও তুরস্কে 250-র বেশি মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে করোনায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, লকডাউন এবং কঠোর বিধিনিষেধ আরোপের পরও মহামারীর চতুর্থ ঢেউয়ের মুখোমুখি ইউরোপ। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে পালিত হলো থ্যাঙ্কস গিভিং ডের আয়োজন। বৃহস্পতিবার রঙিন সাজে নিউ ইয়র্কের প্যারেডে অংশ নেন হাজারো বাসিন্দা। কেউ বেলুন ফেস্টুন হাতে, কেউ আবার হরেক রকম সাজসেজে কিংবা নাচের মাধ্যমে অংশ নেন প্যারেডে। বর্ণিল আয়োজন উপভোগে সড়কে ভিড় করেন সবাই। এদিকে বিশেষ এই দিনটি সামরিক বাহিনীর সদস্যদের সাথে কাটান প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। কোস্টগার্ড কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও আলোচনার মধ্য দিয়ে করেন উদযাপন। এ সময় নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট। এই মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। দক্ষিণ চীন সাগর কিংবা আফগানিস্তান, ইরাকে তারা দায়িত্ব পালন করছেন। যেখানেই থাকুক না কেন, তাদের একাগ্রতা দেখে মানুষ অবাক হয়। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। লিটন দাস, মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন 204 রানের জুটিতে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লিটনের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার দিন 4 উইকেটে 253 রান করেছে বাংলাদেশ। টি-20 সিরিজের মতোই টেস্টেও ব্যর্থ ছিল টপ অর্ডার। সমান 14 রান করে ফেরেন প্রথম 3 ব্যাটার। সাইফ হাসান কাটা পড়েন শাহিন আফ্রিদির পেসে, আরেক ওপেনার সাদমান আউট হন হাসান আলীর বলে, আর নাজমুল শান্ত পরাস্ত হন ফাহিম আশরাফের পেসে। 6 রান করে সাজিদের স্পিনে মুমিনুল ফিরলে 49 রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। চরম বিপদে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ক্যারিয়ারের 24তম 50 করেন মুশফিকুর রহিম, আর টেস্ট অভিষেকের 6 বছর পর প্রথম সেঞ্চুরির স্বাদ পান লিটন দাস। দিন শেষে মুশফিক 82 আর লিটন অপরাজিত আছেন 113 রান করে। একের পর এক ভুল করেই চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুব সাধারণ হলেও দৃষ্টিকটু এসব ভুল বিসিবিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সবচেয়ে অমার্জনীয়, প্রথম টেস্টের খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানানটাই ভুল। টিকিটে দিনের বদলে খেলা শুরুর সময় রাত, আর এতে বোর্ডের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে নিয়মিত ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া 50 ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের যৌক্তিক দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। 1 ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর হবে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে বেসরকারি পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। হাফ পাসের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50 ভাগ কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র সবসময় নানা ইস্যুতে বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়, কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো সন্ত্রাসবাদ বা দুর্নীতি নিয়ে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি বলেন, কে দাওয়াত দিল আর কে দিল না তাতে কিছু যায় আসে না। নিজেদের গণতন্ত্র নিজেদেরই ঠিক করতে হবে, অন্য কেউ ঠিক করে দেবে না। নির্বাচনে যেন মানুষের মৃত্যু না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্নভাবে এক এক দেশকে আপনার প্রেসারে রাখতে চায়। কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো গুড গভর্নেন্সের কথা বলে, কখনো টেরোরিজমের কথা বলে, কখনো আপনার এই করাপশনের কথা বলে। সবই তো অনেকগুলো রাজনৈতিক। ইউপি নির্বাচন কেন্দ্র করে নৌকা আর স্বতন্ত্র প্রার্থীদের সহিংসতার ঘটনা উদ্বেগজনক, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জুমার নামাজের পর রংপুরের পল্লী নিবাসে হুসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে মুজিবুল হক চুন্নু দাবি করেন, বিনা ভোটে জয় পেতে নৌকার প্রার্থীরা জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার চায়। এই অবস্থা চলতে থাকলে বিএনপির মতো জাতীয় পার্টিও আগামীতে ইউপি নির্বাচনে অংশ নেবে না। জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলে ওই সময় মন্তব্য করেন দলটির মহাসচিব। আমি পার্লামেন্টে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার যে কর্মীদেরকে একটু বলেন, তাদেরকে একটু নিয়ন্ত্রণ করেন, কারণ যদি এইভাবেই নির্বাচনের অবস্থা চলে, বিএনপি আসে নাই, আগামীতে জাতীয় পার্টি এই ধরনের নির্বাচন যাবে কিনা জাতীয় পার্টি নতুনভাবে চিন্তা ভাবনা নিশ্চয়ই করবে। ব্যাংকের চাকরির বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে 21 মাসের ছাড় পাচ্ছেন চাকরি প্রার্থীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, অনেক ব্যাংক কোভিড পরিস্থিতির কারণে চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি। এসব ব্যাংকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 2020 সালের 25 মার্চ পর্যন্ত নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারের বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানের তথ্য চেয়ে নির্দেশনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অধিকাংশ ক্ষেত্রেই সিকিউরিটিজ আইন অনুযায়ী এসব তথ্য মূল্য সংবেদনশীল হিসেবে বিবেচিত। তাই সব মধ্যস্থতাকারীর কাছ থেকে সরাসরি তথ্য উপাত্ত ও প্রতিবেদন না চাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। পুঁজিবাজার সংবেদনশীল হওয়ায় প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে না চেয়ে BSECর মাধ্যমে সংগ্রহের অনুরোধ জানিয়েছে কমিশন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে। শরণার্থী ইস্যুতে তুমুল বিবাদে জড়িয়েছে ফ্রান্স ও ব্রিটেন। অভিবাসন সংকটের জন্য একে অপরকে দায়ী করছে দেশ দুটি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযোগ করেন, ফ্রান্সের কালে দ্বীপ থেকে শরণার্থীরা ব্রিটেনে অনুপ্রবেশের চেষ্টা করছে। তাই এসব অভিবাসন প্রত্যাশীকে ফেরত নিতে ফ্রান্সের প্রতি আহ্বান জানান তিনি। এই ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বরাবর একটি চিঠিও পাঠান। চিঠিতে ইংলিশ চ্যানেলে যৌথ টহল এবং রাডার বসানো সহ 5 দফা প্রস্তাব দেন বরিস জনসন। বলেন, চলমান সংকট সমাধানে লন্ডন প্যারিস দ্রুত সমঝোতে আসার কোনো বিকল্প নেই। এরপরই ওই আহ্বান প্রত্যাখ্যান করে ফ্রান্স। অভিবাসন সংকটের জন্য ব্রিটেনই দায়ী বলেও জানায় প্যারিস। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। এসব অভিবাসন প্রত্যাশীদের লক্ষ্য ব্রিটেনে প্রবেশ করা, তাই তারা প্রাণের ঝুঁকি নিচ্ছেন। তাই সংকট মোকাবেলায় লন্ডনকে কার্যকর ভূমিকা নিতে হবে। বর্তমান সংকটের জন্য কোনো পক্ষই এককভাবে দায়ী হতে পারে না। এই সংকট সমাধানে লন্ডন ফ্রান্স যৌথ উদ্যোগ নেওয়ার কোনো বিকল্প নেই। শরণার্থীর ঢল ঠেকাতে একসাথে কাজ করতে হবে আমাদের। লিবিয়া উপকূলে উদ্ধার হলো 4 অভিবাসন প্রার্থীর মরদেহ। বৃহস্পতিবার সাব্রাথা সৈকতে মরদেহগুলো উদ্ধার করে রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল। সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশকালে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজার অভিবাসন প্রার্থী ঝুঁকি নিয়ে পাড়ি দেয় ভূমধ্যসাগর। IOM-এর পরিসংখ্যান অনুযায়ী চলতি সপ্তাহে ভূমধ্যসাগর অন্তত 75 জন অভিবাসী প্রার্থী ডুবে গেছেন, যাদের মধ্যে উদ্ধার হন 15 জন। অবৈধ অনুপ্রবেশ রুখতে সমুদ্র সীমায় নিরাপত্তা জোরদার করেছে ইউরোপ। ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের তামিলনাড়ু রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত রেড অ্যালার্ট। শুক্রবার রাজ্যের 5 জেলায় সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে 22 জেলার স্কুল, কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। গেল কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিপাতে দেখা দিয়েছে এই বন্যা পরিস্থিতি। সকালে সর্বোচ্চ 25.9 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে। পানিতে তলিয়ে গেছে ঘর বাড়ি, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত রাজ্যের অন্তত 2300 বাড়ি। ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। কানপুর টেস্টে প্রথম ইনিংসে 345 রান করে অল আউট হয়েছে ভারত। জবাবে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে 129 রান করে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। আগের দিনের 4 উইকেটে 258 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে ভারত, কিন্তু দিনের শুরুতেই সাফল্য পায় নিউজিল্যান্ড। 50 করা রবীন্দ্র জাদেজার স্ট্যাম্প উপড়ে দেন টিম সাউদি। 266 রানে পঞ্চম উইকেট হারায় ভারত। তবে ঠিকই অভিষেক ম্যাচে সেঞ্চুরি আদায় করে নেন শ্রেয়াস আয়ার। 105 রান করে শ্রেয়াস ও সাউদির পেসে খাতা পড়লে বড় স্কোরের স্বপ্ন ভেঙে যায় ভারতের। লোয়ার অর্ডারে অশ্বিনের 38 ছাড়া আর কেউ আলো করতে না পারায় 345 রানে অল আউট হয় ভারত। 69 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন টিম সাউদি। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। 2 ওপেনার অ্যাশলি ইয়াং 75 আর টম লাথাম 50 রানে অপরাজিত থেকে দিন শেষ করে। যৌন কেলেঙ্কারিতে সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন টিম পেইন। আগামী 8 ডিসেম্বর থেকে শুরু হওয়া অ্যাশেজে অজিদের অধিনায়ক ছিলেন তিনি, কিন্তু হঠাৎ পেইনের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে অশ্লীল খুদে বার্তা পাঠানোর খবর ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে। ফলে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান পেইন। কিন্তু অ্যাশেজে তার দলে থাকা নিয়ে চলছিল আলোচনা সমালোচনা। সতীর্থদের পেইনের দলে থাকা সমর্থন পেলেও অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেলেন পেইন, আর এটি নিশ্চিত করেছে তাসমানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন পেসার প্যাট কামিন্স। টিম পেনের পদত্যাগের পর তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা কামিন্স পেলেন অধিনায়কত্ব। পেনের অধিনায়কত্ব ছাড়ার পর থেকে নতুন অধিনায়কের খোঁজে ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, যে দৌড়ে ছিলেন মূলত 2 জন, প্যাট কামিন্স ও স্টিভেন স্মিথ। 2018 সালে বল টেম্পারিং করে নিষিদ্ধ স্মিথের পরিবর্তে কামিন্সের ওপরে আস্থা রাখল সিএ, তবে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্মিথকে।
অস্ট্রেলিয়া 47তম টেস্ট অধিনায়ক হলেন কামিন্স। 1956 সালের পর এই প্রথম কোনো ফাস্ট বোলার পেলেন অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব। 8 ডিসেম্বর ব্রিসবেনের গাবায় অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হবে অধিনায়ক কামিন্সের নতুন পথ চলা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সানরাইজার্স হায়দ্রাবাদের দুই বিদেশি খেলোয়াড় রশিদ খান ও কেন উইলিয়ামসনকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক, কেননা দুজনের পারিশ্রমিকের তফাৎ 4 কোটি টাকা। গুঞ্জন আছে অধিনায়ক হিসেবে হায়দ্রাবাদের প্রথম পছন্দ কিউই তারকা উইলিয়ামসন, অপরদিকে দ্বিতীয় পছন্দ রশিদ। তবে কেন তিনি দ্বিতীয় পছন্দ, এই প্রশ্ন তুলেছেন আফগানিস্তানের এই পোস্টার বয়। এমনকি কেন 4 কোটি টাকা কম পারিশ্রমিক পাবেন তিনি ফ্র্যাঞ্চাইজি থেকে, সেটিও মানতে নারাজ রশিদ খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী যে কোনো জঙ্গিবাদ মোকাবেলায় সামর্থ্য রাখে। বিকেলে ভারতের মুম্বাইয়ে বোমা হামলার 13তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের ওপর কোনো হামলা হোক তা চায় না বাংলাদেশ। উভয় দেশ একই সাথে জঙ্গি বিরোধী লড়াই চালিয়ে যাবে। অনুষ্ঠানের আয়োজক 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। 2008 সালে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈয়বার মুম্বাই হামলায় 140 জন ভারতীয় এবং 25 জন বিদেশি পর্যটক নিহত হন। ভয়াবহ সেই ঘটনার স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। To maintain democratic freedoms and rights and to continue to offer to people the luxury of debating for your rights and debating a political opinion. আমাদের নিরাপত্তা বাহিনীকে আমরা মনে করি তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারা তৈরি হয়ে রয়েছে। সেজন্যই এখন আর কোনো বড় ধরনের আক্রমণ তারা আগে থেকে ডিটেক্ট করতে পারছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর আওয়ামী লীগ চলবে, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজন করা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। জানান, প্রধানমন্ত্রী গণতান্ত্রিকভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন সেখানকার ওয়ার্ড কাউন্সিলররা। দুপুরে পৌর কার্যালয়ে এক সভায় জানানো হয়, গতকাল 12 জন কাউন্সিলরের সবাই সর্বসম্মত হয়ে অনাস্থা প্রস্তাব এনেছেন। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ছাড়াও পৌর মেয়রের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি সহ অনিয়ম দুর্নীতির 6টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে মেয়রের অপসারণ দাবি করে মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। সম্প্রতি মেয়র আব্বাসের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শোনা যায় তাকে। তাকে অপসারণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের কাটাখালী পৌরসভার 12 জন কমিশনার, 12 জন ওয়ার্ড কমিশনার সহ সবার একমতে আমরা তাকে অপসারণ চাই। এদিকে কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীর শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে মহানগরীতে। উন্নয়নের অভিযাত্রায় রাজশাহী ব্যানারে নগরীর কুমারপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে আব্বাস আলীর কুশপুত্তলিকা দাহ করা হয়। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের এখনও সন্ধান মেলেনি। এ নিয়ে উৎকণ্ঠায় সময় পার করছে তার পরিবার। স্বজনরা জানান, বৃহস্পতিবার ভোরে বাসা থেকে বের হন মেহেদী। এরপর থেকে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কোথাও না পেয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয় কালিয়াকৈর থানায়। নিখোঁজ হবার পেছনের কারণ হিসেবে পরিবারের সদস্যরা নির্বাচনকে দায়ী করছেন। বিষয়টি নিয়ে কোনো কথা বলছে না থানা পুলিশ। 28 নভেম্বর কালিয়াকৈর পৌরসভায় ভোট। মেহেদী যে ওয়ার্ডে নির্বাচন করছেন সেই 9 নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 11 জন। আমার সন্তান আমি ফেরত চাই, সুস্থ সবল অবস্থায় আমার বুকের দাম বুকে ফেরত চাই আমি। এবছরে সে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন কারণে তার বিপুল জনসমর্থন, এটা এই হাইজ্যাকের একটা কারণ বলে আমি মনে করি। নির্বাচনী কাজ করছে, সকাল থেকে ফজরের নামাজের পরের থেকে তারে পাওয়া যাইতেছে না। ছেলের একটু মাত্র আর কোনো ইয়া নাই। এর মধ্যে হ্যাঁ শুধু বুড়ে 100-র মধ্যে 100 ছিল। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। পাল্টাপাল্টি অভিযোগ, উত্তপ্ত ভোটের মাঠ। বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পূর্ব সহিংসতায় উদ্বিগ্ন ভোটাররা। নির্বাচন কর্মকর্তারা বলছেন, ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপে 1000-এর বেশি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে। এদিন গাজীপুরের কালিয়াকৈর সহ কয়েকটি পৌরসভাতেও ভোটের আয়োজন করা হয়েছে।
নারীদের যাতে সব জায়গায় সমান অধিকার পায় সেটা প্রতিষ্ঠিত করব। বিরোধী পার্টি যে আছে সে তার ভাই সচিব, তার ভাই এসপি, সে এই পাওয়ার দেয়। তারা মাইকিং করছে, মসজিদে মসজিদে মাইকিং করছে যে আমাদের বাড়িঘর জ্বালাই দিয়েছে এবং আমাদের বাড়ি ঘেরাও করছে। আমরা কোনো ঝামেলা চাই না, আমরা কোনো হানাহানি কাটাকাটি কিছুই চাই না। জনগণ যে সুস্থভাবে যে ভোট দিতে পারে এই পদ্ধতি আমরা চাই। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে থাকবে, প্রতিটি উপজেলায় 3 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, প্রয়োজনে আরো বৃদ্ধি করা হতে পারে। অবৈধ দেশীয় অস্ত্র, মাদক, ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারের জন্য আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছি। পাহাড়ে এই প্রথম চেয়ারম্যান পদে লড়ছেন এক নারী, তাও নৌকা প্রতীকে। খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই নারী প্রার্থীকে ঘিরে সবার আগ্রহ। ভোটারদের দৃষ্টি কাটতে চেষ্টা করছেন তিনিও। দীঘিনালা ও মহালছড়ির 7 ইউনিয়নে অন্য প্রার্থীদের প্রচারণা জমজমাট, তবে যেই জয়ী হোক জলাবদ্ধতা নিরসন সহ এলাকার উন্নয়ন চান ভোটাররা। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির 7 ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন 14 চেয়ারম্যান প্রার্থী। শিশু নির্যাতন, নারী নির্যাতন, শিশু ধর্ষণ, এই ধর্ষণগুলো নিয়ে আমি কাজ করব। বিভিন্ন সহযোগী সংগঠন এবং এই অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনের দিন কোনো প্রকার বিশৃঙ্খলা হবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করতেছে। আমাদের এখানে অনেক পানি হয়, আমরা অনেক ব্যবসায়িকরা অনেক ক্ষতিগ্রস্ত হই। রাস্তাঘাটের অনেক সমস্যা আছে, অনেক দিন ধরে রাস্তাঘাট হচ্ছে না। ভোটাররা যেন কেন্দ্রে এসে সুষ্ঠু সুন্দরভাবে তাদের ভোট প্রদান করতে পারে, সে ধরনের প্রত্যেকটি বিষয়ে আমাদের যথাযথ ব্যবস্থা রয়েছে। মাদারীপুরের শিবচরে আলোচিত দাদন চোকদার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও স্থানীয়রা। সকালে শিবচর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন, হত্যার 3 দিন পেরিয়ে গেলেও নিহতের কাটা পা উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেফতার হয়নি আসামিরাও। আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দাদন অটোরিকশা বাড়ি ফিরছিলেন। এ সময় তার পথ আটকায় 10-15 জন দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন করে তারা। মুমূর্ষু অবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। ঝিনাইদহের মহেশপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। ভোররাতে চাঁদরতনপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গৃহবধূ রোজিনা ও তার স্বামী মহিদুলের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তারই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রোজিনার মাথায় লাঠি দিয়ে আঘাত করে স্বামী মহিদুল। ঘটনাস্থলেই মারা যায় গৃহবধূ রোজিনা। ঘটনার পর থেকে পলাতক স্বামী মহিদুল। ভিটে বাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক মুক্তিযোদ্ধা পরিবার। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মেয়ে অভিযোগ করেন, স্থানীয় বারেক কাউন্সিলরের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক তাদের পতেঙ্গার বসতবাড়ি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। দেয়া হচ্ছে হত্যার হুমকি। মামলা করেও কোনো সুফল মিলছে না বলে দাবি করেন মুক্তিযোদ্ধার মেয়ে। সহিংসতা ঠেকাতে সলোমন দ্বীপে সামরিক বাহিনী পাঠিয়েছে অস্ট্রেলিয়া। টানা 3য় দিনের মতো দেশটির রাজধানী হানিয়ারায় সংঘাত অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। সলোমনের অপর একটি দ্বীপ মালাইটের বাসিন্দাদের নেতৃত্বে গেল বুধবার থেকে শুরু হয় এই সংঘাত। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক এবং প্রশাসনিক বঞ্চনার অভিযোগ আনে তারা। বিক্ষোভে সলোমন দ্বীপের প্রধানমন্ত্রী মানাসে সোফারের পদত্যাগ দাবি করা হয়। ভাঙচুর চালানো হয় পার্লামেন্ট ভবনে। এরপরই সংঘাত ছড়িয়ে পড়ে দ্বীপের বিভিন্ন এলাকায়, চালানো হয় লুটপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সলোমনের প্রধানমন্ত্রী। এরপরই সেখানে নিরাপত্তা বাহিনী পাঠালো অস্ট্রেলিয়া। রাশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 52 জনে। কয়েক দশকের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বৃহস্পতিবার সাইবেরিয়ার খনিটিতে বিস্ফোরণ করলে 14 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় কয়লা খনিটিতে ছিলেন 285 জন। বেশিরভাগকে জীবিত উদ্ধার করা হলেও ভয়াবহ ধোঁয়া ছড়িয়ে পড়ায় ব্যাহত হয় কার্যক্রম। আটকা থাকা বাকি 40 জনকে জীবিত পাবার আশা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা। জানিয়েছেন, খনির গভীর থেকে প্রাণের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সময়ের সাথে ক্ষীণ হয়ে আসছে বেঁচে থাকার সম্ভাবনাও। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যেও 4 জনের অবস্থা সংকটাপন্ন। সবশেষ 2004 সালে দেশটির একটি খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে প্রাণ হারান 13 জন। এই মৌসুমের বাকি সময়ের জন্য কোচ হিসেবে জার্মান রাল্ফ রাননিককে
রাংনিককে নিয়োগ দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোর স্পোর্টস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন রাংনিক। মাত্র 25 বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করা রাংনিক কোচ হিসেবে দায়িত্ব পালন করেন স্টুটগার্ট, হফেনহাইম, শালকে ও হানোভারের। ইউর্গেন ক্লপ, টমাস টুখেলের মতো আধুনিক যুগের জার্মান কোচ মানা হয় রাংনিককে। গুঞ্জন আছে 63 বছর বয়সে এই জার্মানকে কেবল এই মৌসুমের জন্য দায়িত্ব দেবে ইউনাইটেড। করোনায় জর্জরিত বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের 2 ফুটবলার জোশুয়া কিমিচ ও এরিক ম্যাক্সিম চুপো-মোটিং আক্রান্ত হয়েছেন করোনায়। জার্মানির এই 2 ফুটবলারের সংক্রমণের খবর নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ। চলতি মাসে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কোভিড-19 আক্রান্ত সতীর্থের সংস্পর্শে আসার পর আক্রান্ত হলেন এই 2 জন। রোববার কোভিড আক্রান্ত সতীর্থের সংস্পর্শে আসে কোয়ারেন্টাইনে পাঠানো সার্জ গানাব্রি, জামাল মুসিয়ালা ও মিখায়েল কুইনজন্সকে। এত ফুটবলের অনুপস্থিতিতে একাদশ গঠনে হিমশিম খাচ্ছেন বায়ার্ন কোচ ইউলিয়ান নাগেলসম্যান। রাজধানী ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 5:45 এই ভূকম্প অনুভূত হয়। 5.8 মাত্রার ভূকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চীন রাজ্যের রাজধানী হাকা এলাকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস ও আর্থকোয়াক.com জানায়, বাংলাদেশের স্থানীয় সময় ভোর 5:45 রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.8। স্থানীয় ঢাকা সহ চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, রাজশাহী, নোয়াখালী, খুলনা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পনের খবর পাওয়া যায়। মাত্র 6 বছর আগে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে খুলনার ময়ূর নদের ওপর নির্মিত সেতুটি অবশেষে ভেঙেই ফেলতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ সহজে ত্রুটিপূর্ণ নকশা, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণে ক্রমশ সংকুচিত হচ্ছে ময়ূর নদ। আর সামান্য বৃষ্টিতে সেতুর সবশেষ গার্ডারটি পানি ছুঁয়ে যাওয়ায় কোনো ধরনের নৌযান চলাচল করতে না পারায় এটি এখন অকার্যকর সেতুতে পরিণত হয়েছে। তারপরেই নির্মাণকে যৌক্তিক দাবি সড়ক বিভাগের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার। রাষ্ট্রীয় অর্থ অপচয়ে ক্ষোভ জানিয়ে টিআইবি বলছে, পুরনো সেতুর তুলনায় নতুনটি আরও নিচু করে নির্মিত হলো কিভাবে তার তদন্ত প্রয়োজন। খতিয়ে দেখা উচিত অর্থ বরাদ্দ ও খরচের বিষয়টিও। প্রশাসন চাইলে বদলে দেয়া যায় অনেক কিছু, সেটা আবারও প্রমাণিত হয়েছে সিলেটে। পাথর কোয়ারিগুলোতে দীর্ঘ প্রায় 20 বছর ধরে চলে আসা ধ্বংসযজ্ঞ বন্ধ করায় প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। সেই সাথে সিলেট ছেড়ে যাওয়ার সময়ও হয়েছে বর্তমান প্রশাসনের 2 কর্তার। পরিবেশবাদীদের দাবি, নতুন প্রশাসনে যারা আসছেন তারাও হবেন এমন প্রকৃতিপ্রেমী। তবে এসপিডিসির দাবি, প্রশাসনে নতুন দায়িত্বপ্রাপ্তদের এমন কাজের ধারাবাহিকতার বাইরে যাওয়ার সুযোগ নেই। তাদের মতে এখানকার প্রকৃতি ধরে রাখতে শুধু প্রশাসন নয়, দায়িত্ব নিতে হবে রাজনীতিবিদ ও সচেতন মহলকেও। আগে যে যদি আসতাম আমরা, নিরাপত্তার ব্যবস্থাও তেমন ভালো ছিল না। এখন দেখছি সব জায়গায় প্রতিরক্ষা বাহিনী আমাদের জন্য ভালো সাপোর্টের ব্যবস্থা রাখছে। প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হয়েছে সাদা পাথরের পরিবেশ। বিভিন্ন জনের তদবিরকে, ইলিগাল তদবিরকে আমাদেরকে অ্যাভয়েড করতে হয়েছে। পাথর যদি তুলতে হয় কোন প্রক্রিয়া তুলবে, কারা তুলবে, এই পত্রটি পাওয়ার পরে আমরা এখানে অবৈধ পাথর, যারা অবৈধভাবে যারা পাথর তুলতেন তাদের বিরুদ্ধে আরও জোরে সোরে ভূমিকা রাখি। কর্মকর্তারা এখানে আসেন এবং সিলেটের প্রকৃতি পরিবেশ রক্ষায় দেশের আইন যা বলছে সেই আলোকেই অন্তত ওনারা যেন তাদের দায়িত্ব পালন করেন। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিকেল 4:30টার দিকে কাঁঠালতলা এলাকার খোকন মিয়ার গুদামে হঠাৎই আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় গ্যাস লাইনে লিকেজের আগুনে দগ্ধ 3 জনের মধ্যে মামুন নামে একজন মারা গেছেন। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই তথ্য জানানো হয়। চিকিৎসকরা জানান, মামুনের শরীরে শতভাগ দগ্ধ হয়। এছাড়া গুরুতর আহত পারভেজের শরীরে শতভাগ এবং জীবন নামে আরেকজনের 26% দগ্ধ হয়েছে। মামুনের স্বজনরা জানান, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে তাকে দাফন করা হবে। গতরাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার একটি 4তলা ভবনের 4র্থ তলায় এই ঘটনা ঘটে। 4র্থ তলায় মেস করে একসাথে থাকত অনন্ত অ্যাপারেলস নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের এক সহকর্মী জানান, ঘরে ঢোকার পর থেকে এক ধরনের গন্ধ পাচ্ছিলেন তারা। তাদের মধ্যে একজন বিদ্যুতের সুইচ অন করলে সাথে সাথে আগুন ধরে যায়। মামুন নামের ছেলেটা মারা গেছে, ড্রাইভার আছে, আর পারভেজ আর জীবন এরা আইসিইউতে ভর্তি আছে। এদেরও নাকি আশঙ্কাজনক। মায়ের মৃত্যুর পর থেকে মায়ের খবর নিতে পারি না। মা যদি শুনে যে ভাইয়ের পোস্টমর্টম হয়েছে, মা মারা যাবে, সবাই শেষ। খুবই গরিব আমরা, চলার মতন কোন রকম মা বাপরে চালাইতাম। এখন কালকে আল্লাহ লয়ে গেছে আমার বাইরে।
রাজধানীর গুলশানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে। এই দুর্ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত 11:15টার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে পড়ে। এক পর্যায়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। আশপাশের মানুষ আহত চালককে পাশের হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত হলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দ শোনার পরে আমি দূর দিয়ে আসলাম, আইসাই দেখি যে দুর্ঘটনা এই অবস্থা। এই গাড়িটা আরেকটা গাড়ির মাইরা পরে ঘুরে আলাইছে, পরে এই গাড়িটা গতিতে আইসা আর পরে অনুগা বাজ্যা, তারপরে অনুগা অ্যাক্সিডেন্ট করছে। এক গাছ থেকেই 5 বার ধান কাটা যাবে এমন জাতের ধান পঞ্চব্রীহি উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী আবেদ চৌধুরী। মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের জমিতে রোপণ করে চালিয়েছেন পরীক্ষা। উদ্ভাবক বলছেন, প্রথমবারের চেয়ে পরে ফলন কম হলেও 5 বারে গড় ফলন বেশি, এতে লাভবান হবেন কৃষকরাই। পরীক্ষামূলক চাষে পঞ্চব্রীহির হেক্টর প্রতি উৎপাদন হয়েছে 4 টন। 5 বারে হেক্টরে মোট 16 টন ফলন দিয়েছে জাতটি। এক ফসলে মনে করেন যে 5 বার 3 বার 4 বার হয়, তাইলে তো অনেকটা খরচ কম। তুরা কিছু সার লাগে, অল্প কিছু সার তুরা পানি দিয়ে এটা বাছাই বাছাইয়া করা যায়। এক রোপণে 5 বার হইলে এখানে অনেক খরচটা কম হয়, কৃষকের উপকৃত হইব। আর পাশাপাশি কৃষকরাও যে আবেদ চৌধুরীর ফর্মুলা মতো পরামর্শ মতো করে, তা কৃষকরাও লাভবান হয়। একটা ধান একটা ক্ষুদ্র জমিতে থাকবে এবং বিশাল আকার ধারণ করবে, অনেক ধান দিবে। এই জিনিসটা আমি করতে চেয়েছি এবং অত্যন্ত আনন্দের বিষয় যে এইটাই আমি করতে পেরেছি। চিড়িয়াখানায় জন্ম নেওয়া 2 বাঘ শাবক দুর্জয় ও অবন্তিকা মারা গেছে। গত 21 নভেম্বর তাদের মৃত্যু হয়। জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর লতিফ জানান, নভেম্বরের 15 তারিখের দিকে তাদের অসুস্থতা ধরা পড়ে। এই সময় পেছনের পা খুঁড়িয়ে হাঁটতে দেখে তাদের চিকিৎসার উদ্যোগ নেয় চিড়িয়াখানা মেডিকেল বোর্ড। রক্ত পরীক্ষায় মাছিবাহিত রোগ ধরা পড়ে। চিকিৎসাও শুরু করা হয়, তবে শেষ পর্যন্ত বাঘ শাবক দুটিকে বাঁচানো যায়নি। নারায়ণগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন এসবি স্যাটেলাইট কেবল নেটওয়ার্কের মালিক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু। বিকেলে আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে সিটি কর্পোরেশনের 12,000 পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান সুবিধাভোগীরা। কম্বল বিতরণ অনুষ্ঠানে কাউন্সিলর আব্দুল করিম বাবুর পরিবার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুয়াশাচ্ছন্ন সকালে সবুজ ঘাসে মুক্তদানার শিশির জানান দিচ্ছে শীতের আগমনকে। কুয়াশার কারণে গ্রামে সকাল আসে ধীরে, তারপরও জীবন জীবিকার তাগিদেই আবার জেগে ওঠে লোকালয়। আবহমান বাংলায় তাই শীত বরণে আছে বৈচিত্র্য। হিমমাখানো সবুজে উদিত সূর্যের মায়াবী আলো, প্রকৃতির বিচিত্র খেলায় বড় মিষ্টি এই রোদ। গ্রামীণ জীবনে যেন অনন্য এক রোমাঞ্চ। শীতের বেলা একটু মক্তবে যেতে আমাদের কষ্ট হয়, তারপরে ভালো লাগে। বেশি অনেক শীত পরে নেই, এই হালকা পাতলা শীত, হালকা পাতলা শীত, তাই শীতের মধ্যে আডি একটু আর কি। গ্রামের বাড়িতে বাড়িতে পিঠাপুলির উৎসব শুরু হয়ে যাবে। তারপর আমাদের এলাকায় জামাইরা আসবে, জামাই বরণ করে নিব আমরা। তো এই যে একটা আন্তরিকতা, গ্রাম এবং শহরের মেলবন্ধন, এটা আমরা এলাকাতে দেখি, এখনো এটা আমাদের এলাকায় আছে। ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান স্লোগানে যশোরে শুরু হলো 3 দিনব্যাপী জাতীয় গণসঙ্গীত উৎসব। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে টাউন হল মাঠে শুরু হয়েছে এই উৎসব। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার 22টি দল পরিবেশন করবে গণসঙ্গীত। নাচ ও গণসঙ্গীতের এই আয়োজন দর্শকদের আরও উজ্জীবিত করবে, এই প্রত্যাশা আয়োজকদের। আগুন নেভানোর নানা কৌশল নিয়ে অভিনব ওপেন ফায়ার কম্পিটিশনের আয়োজন করল কলম্বিয়ার ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী সহিংসতা রোধ দিবস উপলক্ষে আয়োজিত হয় এই অনুশীলন। অংশ নেন ফায়ার সার্ভিসের নারী ও পুরুষ সদস্যরা। মূলত বিভিন্ন অঙ্গনে নারীদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরতেই ব্যতিক্রমী আয়োজন করে কর্তৃপক্ষ। এদিন পুরুষ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলে নিজেদের দক্ষতার পরিচয় দেন নারী কর্মীরা। মিশরে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হলো ৩,৫০০ বছরের প্রাচীন সড়ক। বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন উদ্বোধন করেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
2017 সাল থেকে সংস্কারের জন্য বন্ধ ছিল এটি। প্রাচীন সভ্যতার কার্নাক ও লুক্সর শহরের দুটি মন্দিরকে যুক্ত করে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি। মূলত পর্যটন খাতকে আরও চাঙ্গা করার লক্ষ্যে এই উদ্যোগ কর্তৃপক্ষের। 1949 সালে দেশটির প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন নিদর্শনটি। এরপর থেকে বেশ কয়েক দফা মেরামত করা হয় রাস্তাটি। প্রত্নতত্ত্ব নিদর্শনের জন্য পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে মিশর। জাভি আবারও বার্সেলোনার সুখের দিন ফিরিয়ে আনবে, এমনটাই বিশ্বাস বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানো লিওনেল মেসির। বার্সার খেলোয়াড়রা যে যেখানেই যান না কেন তাদের সবার মন বার্সাতেই পড়ে থাকবে, এমনটাই মনে করেন তিনি। আর সবাই একদিন তাদের প্রাণের ক্লাবে ফিরে আসবে, সেই আকাঙ্ক্ষাও LM30-র। আমি বেশ অবাক হয়েছি দানি আলভেসের ফিরে আসা দেখে। আমি জাভির ফিরে আসা নিয়েও জানতাম, সে একজন জয়ী খেলোয়াড়। আমিও সেখানে থাকতে চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। তবে যে কোনো সময়ই আমি সেখানে ফিরে যেতে চাই, কারণ আমার বাড়ি সেখানে। রাতের আকাশে এখন থেকে দেখা মিলবে ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে, কারণ এই আর্জেন্টিনার নামে একটি তারার নামকরণ করেছে কনমেবল। প্রথম মৃত্যুবার্ষিকীতে ম্যারাডোনাকে ভক্তরা স্মরণ করেছেন বিশেষ প্রার্থনায়। তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিশ্বকাপে তার নৈপুণ্য মনে হতো যেন কোনো সার্কাস শিল্পীর নিপুণ বিনোদন। মাঠে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম, সে এটা কিভাবে সম্ভব করলো। বলতাম সে অন্য গ্রহের ফুটবলার। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।